দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। আবারও আশুলিয়ার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ, বছরে 9% বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি পোশাক শ্রমিকদের। প্রযুক্তির ব্যবহার বাড়লে ব্যবসার খরচ কমবে 40%। কাস্টমস, ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের পরামর্শ। কাঁচা পাটের দর, দক্ষ জনশক্তি আর প্রয়োজনীয় ব্যাংক ঋণের অভাবে পিছিয়ে পড়ছে পাট শিল্পের উদ্যোক্তারা। পোশাক খাতের মতো সুবিধা দাবি, এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শ্রমিক অসন্তোষে ফের অশান্ত হয়ে উঠতে শুরু করেছে শিল্পাঞ্চল আশুলিয়া। সরকার ঘোষিত বার্ষিক 9% ইনক্রিমেন্টের পরিমাণ আরও বাড়ানো এবং নতুন কিছু দাবি দেওয়া নিয়ে বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেছে আশুলিয়ার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা। এমন পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে অন্তত 6টি কারখানা এবং আরও 6টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ 1-এর পুলিশ সুপার। শ্রমিকরা বলছেন, নিত্যপণ্যের দর বেড়ে যাওয়ায় চলতি বেতনে জীবনযাত্রা নির্বাহ করা কঠিন। তাই প্রতি বছর 15% বেতন বৃদ্ধি, অর্জিত ছুটির টাকা প্রতি মাসে পরিশোধ, নিম্নতম মজুরি 25,000 টাকা নির্ধারণ সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছে তারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশুলিয়া এলাকায় প্রস্তুত রাখা হয়েছে সাজোয়া যান ও জলকামান। প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে ব্যবসার খরচ অন্তত 40% কমিয়ে আনা সম্ভব, এমন তথ্য উঠে এসেছে বিআইবিএমের এক গবেষণায়। বৃহস্পতিবার রাজধানীতে বিআইবিএম আয়োজিত ব্যবসার ইকোসিস্টেম নিয়ে গোলটেবিল আয়োজনে এমন তথ্য উঠে আসে। এ সময় আলোচকরা জানান, আমদানি রপ্তানির ক্ষেত্রে কাস্টমস, ব্যাংক ও ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় প্রয়োজন। তা না হলে কর ফাঁকি ও অর্থ পাচার বন্ধ হবে না। বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যে প্রতিনিয়ত প্রযুক্তির ব্যবহার বাড়ছে, তবে দেশের বাণিজ্য সেভাবে প্রযুক্তি নির্ভর হয়নি। বিআইবিএম এর গবেষকরা বলছেন, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও প্রতিবন্ধকতা দূর করতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে আর্থিক সেবা পেতে কাগজে নথি দেয়াকে ঝামেলা মনে করেন 80%-র বেশি গ্রাহক। দেশের ব্যবসায়ীরা অগ্রসর প্রযুক্তি ব্যবহার করলে 40%-এর বেশি খরচ কমাতে পারবেন বলে উঠে এসেছে গবেষণায়। ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, শুধুমাত্র তারা প্রসেসটা জানেন না, অ্যাওয়্যার না। যাদের সাথে ট্রেড করেছেন তার সম্পর্কে জানতেন না, যে এগ্রিমেন্টটা সাইন করেছেন সেটা লিগালি এনফোর্সেবল না। সুতরাং ওইখানে একটা ইনভেস্টমেন্ট দরকার, যে ইনভেস্টমেন্টগুলোকে বোর্ড বা যে কোনো অথরিটি খুব পজিটিভলি নিতে চায় না, যে আমি ক্যাপাসিটি ডেভেলপমেন্টে কেন ইনভেস্টমেন্ট করব আর টেকনোলজিতে কেন ইনভেস্টমেন্ট করব। বিআইবিএম এর গবেষণা বলছে, পরিবর্তনশীল ব্যবসায়িক ইকোসিস্টেমের জন্য কাস্টমস, ব্যাংক, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় প্রয়োজন, যা কর ফাঁকি ও অর্থ পাচার বন্ধে সহায়ক হবে। এজন্য ব্যবসায়ীদের প্রযুক্তি নির্ভর হতে পরামর্শ দেওয়া হয় আলোচনায়। টেকনোলজি অ্যাডপ্ট করাটা কিন্তু সহজ না, কারণ এই টেকনোলজিগুলোতে প্রচুর ইনভেস্টমেন্টের প্রয়োজন। আর বোর্ডরা কিন্তু বা বিভিন্ন ব্যাংক বা সবার বোর্ড, তারা কিন্তু শর্ট টার্ম গেইনের কথা চিন্তা করে। টেকনোলজির ইনভেস্টমেন্ট কিন্তু লং টার্ম, কারণ এখানে 2-3টা এলিমেন্ট। আপনি ইনভেস্টমেন্ট করবেন, সেট আপ করবেন, মেইনটেইন করবেন, তারপরে এক্ষেত্রে সাইবার সিকিউরিটি ঝুঁকিগুলো সেগুলো ম্যানেজ করবেন, লং টার্ম ইনভেস্টমেন্ট। আর রিটার্ন কিন্তু দেখা যায় না, এটা একটা চ্যালেঞ্জ। আর কারণ এটা বিজনেসকে অ্যাফেক্ট করে। সুতরাং আমাদের একটা বড় উদ্দেশ্য হলো এই জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে সমস্ত স্টেক হোল্ডারদেরকে। এদিকে ব্যাংকারদের দাবি, অনেক ব্যবসায়ী আমদানি রপ্তানিতে ভুল তথ্য দেওয়ার মাধ্যমে বড় অঙ্কের অর্থ পাচার করেন। এই জন্য ব্যাংকগুলোর প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর প্রয়োজন। আমরা যাদেরকে কাছ থেকে ইম্পোর্ট করছি তাদের এক্সপোর্টার এবং আমাদের ইম্পোর্টার, এই জায়গাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইস্যু, মানে ইকোসিস্টেমের জন্য। মানে শুধু আমাদের ন্যাশনাল বাউন্ডারিতে চিন্তা না করে ইন্টারন্যাশনাল বাউন্ডারি জায়গাটাতেই আমাদের মেজর ফোকাস করতে হবে। যত মানি লন্ডারিং ইস্যু সবকিছু কিন্তু কোনো না কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনকে ভেহিকেল করেই করা হচ্ছে। ব্যবসার ইকোসিস্টেমের সুফল পেতে প্রযুক্তিতে বিনিয়োগের পাশাপাশি সচেতনতা ও দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন গবেষকরা। কম্পেয়ার টু যারা নাকি বিজনেসে ডিরেক্ট, তাদের প্রমোশন, আদার থিংস, এগুলো একটা হিন্ড্রেন্স থাকে যে কারা ওখানে কাজ করছে। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। কাঁচা পাটের দর বৃদ্ধি, দক্ষ জনশক্তির অভাব আর ব্যাংক থেকে ঋণ সুবিধা না পাওয়ায় পিছিয়ে পড়ছে পাট শিল্পের উদ্যোক্তারা, যা থেকে উত্তরণে পোশাক খাতের মতো পাট শিল্পে বিশেষ প্রণোদনা আর ঋণ সহায়তার দাবি জানিয়েছে এ খাতের উদ্যোক্তারা। পাশাপাশি পাটের স্বাভাবিক সরবরাহ নিশ্চিতের দাবি তাদের। বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। এক যুগেরও বেশি সময় ধরে পাট পণ্যের ব্যবসা করেন আফজাল হোসেন। চুয়াডাঙ্গার বাসিন্দা আফজাল বছর 3 যাবৎ তার প্রতিষ্ঠানের তৈরি এসব পণ্য রপ্তানি করেন ইউরোপ সহ বিশ্বের 16টির অধিক দেশে। এখন তার লক্ষ্য আরও সম্প্রসারিত করা বিশ্ববাজার। ডাইভার্সিফাইড আইটেমের প্রমোশনটা খুব দরকার, এটা আসলে খুবই অতল গহ্বরে চলে যাওয়ার মতো, যার কারণে আমরা এখন আবার নতুন করে উদ্যোগ নিচ্ছি যে এই পাট পণ্যগুলোকে
প্রসারিত করার জন্য। তার মতো আরও 34 জন উদ্যোক্তা অংশ নিয়েছেন এই আয়োজনে, যারা ঘর সাজানোর বিভিন্ন সরঞ্জাম, ব্যাগ থেকে জুতা আর পাটের তৈরি বহুমুখী পণ্য প্রদর্শন করেছেন। উদ্যোক্তাদের দাবি, এসব পণ্য উৎপাদনে প্রয়োজনীয় অর্থ পান না তারা ব্যাংক থেকে, ঘাটতি আছে দক্ষ জনশক্তিরও। তাদের দাবি, পণ্যের বৈচিত্র্য আনা গেলে বিশ্বে এসব পণ্যের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ হতে পারে বাংলাদেশ। আমাদের পণ্যটাকে কিভাবে প্রচার করব দেশের মানুষের সাথে, এবং দেশের বাইরে এক্সপোর্টের জন্য কিভাবে বাইরেরা আমাদের খুঁজে পাবে, এটাই আমাদের মেইন উদ্দেশ্য। কাঁচামালেরও দাম বেশি এবং ভ্যাট ট্যাক্স একটা অনেক বেশি পড়ে যায়, তো সেজন্যই আমাদের এক্সপোর্টের একটা মেইন বাধা এটা। এখন মেটেরিয়ালসের দামটা অনেক বেড়ে গিয়েছে, ফেব্রিকের দামগুলো অনেক বেড়ে গিয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা তো জিনিসের দাম একটু বেশি বললে হয়তো সবাই বলে পাটের দাম এত বেশি কেন। দেশে বর্তমানে এ খাতের উদ্যোক্তা আছে 1000-এর বেশি, যারা পাটের 282টি পণ্য উৎপাদন করে, যা রপ্তানি করা হয় বিশ্বের 145টি দেশে। যা আরও বাড়াতে দক্ষ জনশক্তি, পণ্যের বৈচিত্র্যকরণ আর অর্থায়নের দাবি জানানো হয় এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে। আমরা যখন প্রোডাকশন করতে যাই, এক্সপোর্ট মার্কেটে কাজ করতে চাই, আমাদের ফ্যাক্টরিগুলিকে কমপ্লায়েন্স করতে হয়। আমি বন্ডের কথা বলেছি, আমাদের এই সেক্টরে স্কিলের একটা বড় ঘাটতি আছে। আমাদের স্কিল করতে হচ্ছে নিজস্ব উদ্যোগে, যেটা রিয়েলি ডিফিকাল্ট। ছোট ছোট উদ্যোক্তারা আসলে প্রকৃতপক্ষে ব্যাংকগুলো থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্টগুলো পাচ্ছে না। সুতরাং আমাদের যদি সেক্টরকে যদি আমরা ফোকাস করি যে হ্যাঁ, বাংলাদেশ থেকে জুট বেস এই ভ্যালুডেড প্রোডাক্টগুলো এই সেক্টরগুলোতে আমরা কাজ করতে পারবো, সেক্ষেত্রে এই ধরনের হিউম্যান রিসোর্স লাগবে এবং যারা উদ্যোক্তা আছে তাদেরকে সেই হিউম্যান রিসোর্সটা কিভাবে প্রোভাইড করা যায়, তাহলে কিন্তু একটা বন্ডিং তৈরি হবে এবং চ্যালেঞ্জটা অনেকখানি উত্তরণের সুযোগ পাবে। কিন্তু আমি বলবো আমাদের সামগ্রিকভাবে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে হবে। সেটার জন্য জেপিডিসির সক্ষমতা বাড়াতে হবে। আপনাদের সাপ্লাই ইকোসিস্টেম, যেটা আপনাদের মৌলিক সমস্যা, এই মৌলিক সমস্যাটাকে সমাধান করার জন্য আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে আমার নিজস্ব যে চিন্তা আছে সেটাকে একসাথে একত্রিত করে আমি প্রতিশ্রুতি দিচ্ছি দ্রুততম সময়ে আমি এটা বাস্তবায়ন করে দেব। রাজধানীতে শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। সকাল 10টা থেকে শুরু হয়ে মেলা চলবে রাত 8টা পর্যন্ত। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দিনাজপুরের হিলিতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের 1000 কৃষককে বিনামূল্যে হাইব্রিড জাতের ধানের বীজ বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বড় ধানের হাইব্রিড জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 2024-25 অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় বুধবার বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে এই বীজ বিতরণ করা হয়। সে সময় তাদের হাইব্রিড জাতের ধান রোপণ ও পরিচর্যা করার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। উচ্চ ফলনশীল জাতের এসব বীজ ব্যবহারে কম জমিতে অধিক ফসল ফলিয়ে আর্থিকভাবে লাভবান হতে পারবেন কৃষকরা, এমনটাই আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মুড়ি কাটা পেঁয়াজ উঠতে শুরু করেছে মানিকগঞ্জে, কিন্তু রোপণের সময়ের অতিবৃষ্টির শঙ্কায় এবার উৎপাদন কম হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শিবালয় উপজেলার উঁচু জমিতে লাগানো মুড়ি কাটা পেঁয়াজ তুলতে শুরু করেছেন কৃষকেরা। অন্যান্য বছর প্রতি শতাংশ জমিতে 2 মণ পেঁয়াজ উৎপাদন হলেও এবার তা কমে অর্ধেকে নেমেছে বলছেন তারা। রোপণের সময় অতিবৃষ্টির কারণে জমিতে পচে যায় অনেক পেঁয়াজের কন্দ বা মুড়ি, ফলে দ্বিতীয় দফায় আবারও চাষ করতে হয় তাদের। সাথে উচ্চ মূল্যের কীটনাশক ও সারের দামের কারণে এবার অন্যান্য বারের তুলনায় উৎপাদন খরচও বেশি। সেই তুলনায় দাম কম পাওয়ার অভিযোগ চাষিদের। প্রতি কেজি পেঁয়াজ তারা বিক্রি করছেন 60 থেকে 65 টাকায়। ক্ষতি পুষিয়ে নিতে পেঁয়াজের সাথী ফসল হিসেবে লাউ, মরিচ, মিষ্টি কুমড়া সহ অন্যান্য শীতকালীন সবজি আবাদ করছেন তারা। প্রতি বছর যাতে চালান আমরা পাই, লাভ হয় আমাদের। যাই হোক, এবছর যা লাগাইছি, আমি 6 বিঘা পেঁয়াজ লাগাইছি মিনিমাম, তাতে আমার পাখি প্রতি 50,000 টাকা লস আসবে। পেঁয়াজের বাজার শুনি বলে 120 টাকা, 25 টাকা, 30 টাকা। আমরা বেচতে গেলে পাই হলো 60 টাকা, 65 টাকা। যদি 120 টাকা বেচতে পারতাম তাহলে আমাকে মানে কিছু থাকতো। সারের দাম বেশি, কীটনাশকের সারের দাম বেশি, এই কারণে এবার যে বীজ হয়েছে তাতে কৃষকরা লাভবান হবে না। এবছর আমরা যে পেঁয়াজের আবাদ করছি উৎপাদন কম হয়, তেমন লাভ হবে না। কিন্তু পেঁয়াজের সাথে যে সাথী মরিচের আবাদ করা হয়েছে, ইনশাল্লাহ আশা করা যায় মরিচে ভালো ফলন পাওয়া যাবে। পেঁয়াজের সাথে আমরা এরকম যেরকম মূলা, সজের পাতা, মরিচ, মিষ্টি লাউ, এরকম অনেক রকম লাগায়।
বৈরী আবহাওয়ার কারণে চলতি বছর মুড়ি কাটা পেঁয়াজের উৎপাদন কম হয়েছে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বর্তমানে যে বাজার দর আছে এর থেকে একটু বেশি তারা যদি মূল্য পায় তাহলে কৃষক তাদের উৎপাদন খরচ বসিয়ে তারা একটু লাভবান হতে পারবে। এ বিষয়ে কৃষি বিভাগ তাদের পাশে থেকে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য যেন তারা পায় এ বিষয়ে তারা কাজ করে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে জেলায় এবার ৩,৩৭৭ হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হয়েছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সূচকের পতন দিয়ে সপ্তাহ শেষ করল ঢাকার শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসএক্স ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,১০৫-এ। হাত বদল হয়েছে ৩৫১ কোটি টাকার শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১৯৮টির, আর অপরিবর্তিত রয়েছে ৯১টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে লাস্ট ডে অফ দ্য উইকে মার্কেট নেগেটিভলি ক্লোজ হয়েছে। এই সপ্তাহের একটি বড় কারেকশন আমরা দেখতে পেয়েছি। এই উইকের ওপেনিং ইন্ডেক্স ছিল ৫,১৯৭ এবং অ্যারাউন্ড 92 পয়েন্টসের মতো কারেকশন হয়ে এখন তা ফাইনালি ক্লোজ হয়েছে ৫,১০৫ পয়েন্টসে এবং মার্কেটের উইকলি অ্যাভারেজ টার্নওভার ছিল মাত্র ৩০০ কোটি টাকার মতো। পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বৃদ্ধি পেয়েছে মাত্র ২৮% কোম্পানির প্রাইসে, কমেছে অলমোস্ট 50%-এর, এবং অপরিবর্তিত ছিল প্রায় 22% কোম্পানির প্রাইসে। এবং সেক্টরের দিক থেকে আজকে ফার্মাসিউটিক্যাল সেক্টরে সবচেয়ে বেশি টার্নওভার ছিল, ফলোড বাই টেক্সটাইলস এবং ব্যাংকিং সেক্টর। এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট আজকে আসলে বেয়ারিশ নেচারেরই ছিল এবং ইনভেস্টররাও ওভারঅল এখনো খুব কমই পার্টিসিপেট করছে মার্কেটে বলে আমরা মনে করি। ২০২৫ সালে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতি স্থিতিশীল থাকবে, সেই সঙ্গে কমতে পারে মূল্যস্ফীতি ও সুদের হার, ফলে বাড়বে ভোক্তাদের ক্রয় ক্ষমতা, স্বস্তি আসবে জীবনযাত্রায়, এমন পূর্বাভাস উঠে এসেছে মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউট এমইআই এর এক প্রতিবেদনে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভূ রাজনৈতিক নানা সংকটে অস্থিরতার মুখে বিশ্ব অর্থনীতি। উচ্চ মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সুদের হার বাড়িয়েছে বড় অর্থনীতির দেশগুলো সহ বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক, ফলে নেতিবাচক প্রভাব পড়েছে বিনিয়োগে। সব মিলে চলতি বছরটা খুব একটা স্বস্তিদায়ক ছিল না বিশ্ব অর্থনীতির জন্য। তবে আসছে বছর এই পরিস্থিতির উন্নতি হবে, বিশেষ করে স্থিতিশীল থাকবে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনীতি, এমন তথ্য উঠে এসেছে মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউটের এক প্রতিবেদনে, যেখানে বলা হয় আসছে বছর এ অঞ্চলের দেশগুলোর মূল্যস্ফীতি ও সুদের হার কমতে পারে। এতে বাড়বে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা, স্বস্তি আসবে জীবনযাত্রায়। বৃহত্তর বৈশ্বিক অর্থনীতিও একই ধারায় চলবে। প্রতিবেদন বলছে আগামী বছর বৈশ্বিক প্রবৃদ্ধির হারও কিছুটা বাড়বে। চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.১% হলেও ২০২৫ সালে তা বেড়ে ৩.২% উন্নীত হতে পারে। মূল্যস্ফীতির চাপ কমলে জনজীবনে স্বস্তি আসার পাশাপাশি শ্রমবাজারেও তার প্রভাব পড়বে বলে উঠে এসেছে প্রতিবেদনে। এমইআইয়ের পূর্বাভাস আগামী বছর ইলেকট্রনিক্স, আসবাব, অ্যাপ্লায়েন্স সহ ঐচ্ছিক পণ্য ও সেবা ক্রয়ে মানুষের ব্যয় বাড়বে, সেই সাথে আগ্রহ বাড়বে বিভিন্ন অনুষ্ঠান ও কনসার্ট বাবদ অর্থ ব্যয়ে। মহামারীর সময় থেকেই বিশ্বব্যাপী কমছে মানুষের ভ্রমণ প্রবণতা। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে বিশ্বে মোট ভ্রমণকারীর সংখ্যা ২০১৯ সালের তুলনায় ১২% কম ছিল, যার মূল কারণ উত্তর পূর্ব এশিয়া, বিশেষ করে চীনের মূল ভূখণ্ড এবং জাপানের মানুষের দেশের বাইরে যাওয়ার প্রবণতা এখনও মহামারীর পূর্ব অবস্থায় ফেরেনি। ২০২৫ সালে এই পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছে মাস্টারকার্ড। বিশ্বের শীর্ষ ৫টি প্রবাসী আয় গ্রহণকারী দেশের মধ্যে 4টি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের, ভারত, চীন, ফিলিপাইন ও পাকিস্তান। আসছে বছর এ অঞ্চলের দেশগুলোতে রেমিটেন্স বা প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বলছে মাস্টারকার্ড। এমইআইয়ের পূর্বাভাস বলছে ২০২৫ সালে এ অঞ্চলে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হবে ভারতের। দেশটির জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৬.৬%, ভোক্তা ব্যয়ের প্রবৃদ্ধি হতে পারে ৬.২%। এ সময় চীনের প্রবৃদ্ধি হতে পারে ৪.৫%। সরকারের প্রণোদনা প্যাকেজ, প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থার উপর ভর করে চীন এগিয়ে যেতে পারে। ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে মালয়েশিয়ার অর্থনীতিতেও। ২০২৫ সালে দেশটির জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৪.৭%। এমইআই বলছে শক্তিশালী শ্রমবাজার ও বিনিয়োগ বৃদ্ধির উপর ভর করে দেশটি এই প্রবৃদ্ধি অর্জন করবে। তবে জাপানে মূল্যস্ফীতির চলমান অস্থিরতা আসছে বছরও অব্যাহত থাকতে পারে বলে মনে করছে মাস্টারকার্ড। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান
কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।